প্রথম কথা হচ্ছে যে আপনি কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই কথাটা বলছেন। আপনি যখন এই কথাটা বলছেন তার আগে একটা গণঅভ্যুত্থান হয়েছে, ১,৫০০ মানুষ মারা গেছে, ২০,০০০ লোক আহত হয়েছে, জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এবং আপনি বিশ্বাস করেন, আমি তো ৩০ বছর ধরে ঢাকা শহরে আছি, ৫ই আগস্টের পরে ঢাকা শহরে এক মাসে এই সংবিধান নিয়ে যতগুলো আলোচনা হয়েছে গত ৫০ বছরে তত আলোচনা হয় নাই। তাহলে এই আকাঙ্ক্ষাকে তো আপনার বুঝতে হবে। পাশাপাশি আমরা তো পুরো আলোচনায় ফ্যাসিবাদের কথাটা ছেড়ে দিলাম, গণহত্যার বিচারের কথাটা ছেড়ে দিলাম, গুম খুনের হত্যার বিচার কথাটা ছেড়ে দিলাম, লুটতরাজের এই যে টাকা পাচার হয়ে গেলো সেটা কি হবে, সেই ইস্যুগুলোকে আমাদেরকে টাচ করতে হবে না? সেগুলো তো একটা বড় একটা বিষয়। এক নম্বর, সেইটার প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে এই আলোচনাগুলো আসছে। কারণ আমরা যে বৃহৎ যে এই ধরনের এখানে যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা মান্না ভাইকেও চিনি, সাইফুল ভাইকেও চিনি, ওই প্রিন্স ভাইকেও চিনি, আমাদের ৩০ বছর দেখা অভিজ্ঞতা আছে। তাহলে মানুষের একটা পারসেপশন আছে না, কে কিভাবে শাসন করে, কে কিভাবে করে। মানুষ তার চাইতে উন্নততর একটা শাসন চায়, সে নিশ্চিত হতে চায় যে যারা এবার আসবে তারা একটা উন্নততর শাসন পেতে চায়। মান্না ভাইকে ভোটে জিতেছে, মান্না ভাইয়ের মতো একটা ভালো লোক কি ভোটে জিততে পেরেছে? কেন পারেনি? কোথায় গলতটা আছে? মানুষ কি তাকে ভোট দিতে চায় নাই? ভোট দিতে চেয়েছে, কিন্তু ভোট দিতে পারে নাই কেন? নানা রকম প্রভাব সক্রিয় সমাজের মধ্যে, যে প্রভাবটাকে আপনার কাটাতে যাবে না। সুতরাং এখন একটা সুযোগ এসছে যে রাজনৈতিক দলগুলো যদি এরকম কিছু একটা অর্জন করে, যেহেতু একটা রক্তাক্ত পথ পাড়ি দিয়ে, এবং এমন না যে কালকে ক্ষমতায় যে দল গেল তার জন্য জীবন নিরাপদ, একদমই না। আমি তো বলছি যে আমরা পুরো আন্তর্জাতিক পরিস্থিতিটাই বাদ দিয়ে দিয়েছি। ভারতের সঙ্গে যে ডিল হচ্ছে, চায়নার সঙ্গে যে ডিল হচ্ছে, আমেরিকার সঙ্গে যে ডিল হচ্ছে, সেগুলো তো অনুপস্থিত আমাদের এখানে। তারপরে ধরেন পারসেপশন দেখেন, বিএনপির রাজনীতি যে জায়গায় দাঁড়িয়েছিল গত ৩০ বছর ধরে, এক ধরনের ভারত বিরোধিতা, ভারতের সঙ্গে ভারত বাংলাদেশের প্রশ্নে যে অবস্থান নিচ্ছে তার জায়গায় জাতীয়তাবাদী একটা অবস্থান নিয়ে বিএনপির যে রাজনীতি, এখন তো মনে হচ্ছে সেই জায়গা থেকে বিএনপি একটু কম্প্রোমাইজিং মনে হচ্ছে। কোনোভাবেই কম্প্রোমাইজের মধ্যে এটা আপনারা বলতে পারেন, কিন্তু এটা আপনার দৃষ্টির দেখার সমস্যা। আমার দৃষ্টির দেখার সমস্যা, আমার একটা ভোটও আছে। আমার দৃষ্টির দেখার সমস্যা, আমার একটা ভোটও আছে। সেটাই হচ্ছে যে মুশকিল, সেটা একটা মুশকিল, সেটা একটা মুশকিল। আপনার ইচ্ছা হলে ভোট দিবেন, না হলে দিবেন না। এই যে হ্যাঁ, আমার মতো যদি ধরেন লক্ষ লক্ষ আপনি তো প্রার্থী হিসেবে সবার কাছে ভোট চাইবেন। ভারত, আমি একটা কথা বলি এই প্রশ্নে, বিএনপি ভাইজান আপনি তো প্রার্থী হিসেবে সবার কাছে ভোট চাইবেন, আপনি তো বলবেন যে আমারে ভোট দিয়েন না। এই রাজনীতিটারই তো আমরা অবসান চাই। ওনারা যদি পছন্দ আমাকে না করে আমাকে ভোট দিবে না, আমাকে না দিয়ে মৌলানা আতাউর রহমান সাহেবকে দিবে, বা আপনি বলেন যে দেয়ার আর সো মেনি অপশনস। না, আমি তো ভাই, আমি তো সেই বিপদের কথাটাই বলছি যে সেই আমি বলি বিএনপি কখনো কোনো ভারত বিরোধিতার রাজনীতি করে নাই, কোনো দেশের বিরোধিতার রাজনীতি বিএনপি করে না। বিএনপি তাদেরই বিরোধিতা করে যারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে আঘাত করে, সে ভারত হোক, সে পাকিস্তান হোক, সে আমেরিকা হোক, সে সৌদি আরব হোক, সে ইতালি হোক, সে ইজিপ্ট হোক, যে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে আঘাত করবে, সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলবে, তার বিরোধিতা বিএনপি করে। আগেও এই নীতি ছিল, এখনো সেই নীতি আছে। বিএনপির ন্যারেটিভটা আসলো, আবারও ধরেন যে কথাটা তুষার ভাই তুলেছিলেন একটু, যে রাজনৈতিক দলগুলোর সংস্কার, ঠিক আছে? রাজনৈতিক দলগুলো কি পরিবারতন্ত্রের হাতে বন্দী থাকবে? রাজনৈতিক দলগুলোকে যে আলোচনাটা এখন আসতেছে যে পার্টির লিডার এবং দলের প্রধান এবং সরকার প্রধান এক ব্যক্তি থাকবেন, এই প্রশ্নে অনেক আলোচনা আছে যে এগুলো আমরা কিভাবে মোকাবেলা করব। তারপরে ধরেন আজকে ছাত্র রাজনীতিতে এসছে, তার অর্থনৈতিক অবস্থা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন। এই অবস্থান তো আমারটা নিয়ে হতে পারে, তুষার ভাইটা নিয়ে হতে পারে, সাইফুল ভাইটা নিয়ে হতে পারে, মান্না ভাইটা নিয়ে হতে পারে। এই প্রশ্ন কিন্তু আসবে, অতীতে আসে নাই বলে কিন্তু হবে না, এখন আসবে, এবং সেটার জবাব দিতে হবে। সোশ্যাল মিডিয়া যত ইগনোর করেন, সোশ্যাল মিডিয়া সামনের দিনে আমাদের পলিটিক্যাল রাজনৈতিক দলগুলোর জন্য একটা ভীষণতর চ্যালেঞ্জ। এটাকে ফেস করার মতো ইন্টেলেকচুয়াল, এটার রিসোর্স, এটার মধ্যে ইন্টারন্যাশনাল কানেকশন, এটাকে আপনাকে ফেস করতে হবে। সুতরাং আমি বলতে চাচ্ছি যেটা, যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমার বিশদ জ্ঞান নেই। আমার বক্তব্য হলো যে একটা নতুন প্যারাডাইম শিফট হয়েছে, সেটাকে আপনাকে রিসিভ করতে হবে। রিসিভ করে তারপরে আমাদের রাজনীতিতে কতগুলো বেসিক জিনিস আছে, যেমন ভারত একটা বেসিক জিনিস, ধর্ম একটা বেসিক জিনিস। তারপরে এই পরিস্থিতি আজকে যে তৈরি হয়েছে, এই পরিস্থিতি কি গত ৩০ বছরে আপনি দেখেছেন কোথাও বাংলাদেশে? এই আলোচনা, এই যে দুইজন এসছেন, আপনি দেখেছেন এই টুপিওয়ালা দুজন লোক এরকম একটা আলোচনা আসে নাই? তাহলে একটা প্যারাডাইম শিফট হয়েছে, সেটাকেও আপনাকে কাউন্ট করতে হবে, ঠিক আছে? আমি আলোচনাটা, আমার কথাটা শেষ করে একটা গল্প দিয়ে। গল্পটা হচ্ছে আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা। একটা আলোচনায় ডক্টর কামাল হোসেন সাহেব আছেন, মোজাম্মেল হক সাহেব আছেন। মোজাম্মেল হক সাহেব তখন মন্ত্রী, আমরা একটা স্টাডি সার্কেল চালাতাম, সেখানে ওনারা আসছিলেন গেস্ট হিসাবে। তো কথাটা তার শেষ হওয়ার পরে, এটা বোধহয় আওয়ামী লীগের সম্ভবত সেকেন্ড টার্মের দিকে আর কি, ওই কামাল হোসেন সাহেব ইয়েকে বলছেন মোজাম্মেল সাহেবকে, মোজাম্মেল সাহেব আবার কামাল হোসেন সাহেবকে স্যার বলছেন যে মোজাম্মেল সাহেব, আপনি তো একটা মাটির থেকে উঠে আসা রাজনীতিবিদ, যা হচ্ছে আপনারা কিছু বলতে পারেন না? এই মন্ত্রী পরিষদের মিটিংয়ে কিছু বলতে পারেন না? তখন উনি একটা উত্তর দিলেন,
বলেন যে স্যার কিছু মনে করেন না স্যার, ৭৪ সালে আপনিও তো ক্যাবিনেটে ছিলেন, আপনি কিছু বলতে পারছিলেন? আপনি যে কারণে বলতে পারেন নাই, আমিও সেই কারণে বলতে পারি নাই স্যার। আমাদের এই কালচারটাও চেঞ্জ করতে হবে, এই কালচারটাও ভয়ঙ্কর কালচার।